25 মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ দেশ গড়তে বদ্ধপরিকর সরকার। লাশ শিয়াল কুকুরে খেয়েছে, সেটা মানুষ দেখেছে। মেয়েদের উপর পাশবিক অত্যাচার, ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে তাদের উপরে জঘন্য অত্যাচার করেছে। কাজে আমরা আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের জন্য 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাক, সেটাই আমরা চাই। 71-এ গণহত্যার ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল। 4500 বৌদ্ধভূমি চিহ্নিত। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন একপেশে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন বিশিষ্টজনেরা। ঘোষণার 2 দিন পরও কমেনি ব্রয়লার মুরগির দাম। বাজার মনিটরিংয়ে সরকারি বিভিন্ন সংস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। পঁচিশ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। দেশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে সরকারের অঙ্গীকারের কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 1971 সালের 25 মার্চ অপারেশন সার্চলাইটের নামে বাঙালি হত্যাযজ্ঞে নামে পাকিস্তানি হানাদাররা নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর চালায় গণহত্যা। গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় 25 মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ হত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চান তিনি। আমি জাতিসংঘ সহ বিশ্বের সকলের কাছে এই আবেদনটাই করব যে সেই সময় যেভাবে তারা বাঙালির উপর, নিরস্ত্র বাঙালির উপর, ঘুমন্ত মানুষের উপর গুলি চালায়, হামলা চালায়, যে বিভৎসভাবে দিনের পর দিন দীর্ঘ 9 মাস হত্যাকাণ্ড চালিয়েছিল। 30 লক্ষ মানুষ শহীদ হয়, 3 লক্ষ মানুষ গৃহহারা, সমস্ত ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেয়। রাস্তায় রাস্তায় সমস্ত লাশ পড়েছিল। লাশ শিয়াল কুকুরে খেয়েছে, সেটা মানুষ দেখেছে। মেয়েদের উপর পাশবিক অত্যাচার, ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে তাদের উপরে জঘন্য অত্যাচার করেছে। কাজে আমরা আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের জন্য 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাক, সেটাই আমরা চাই। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনে বাঙালির যে আত্মত্যাগ, সেই দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলাই সরকারের অঙ্গীকার। শহীদের রক্ত বৃথা যায় না। এই যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লাখো শহীদের কাছে, জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে এটাই আমাদের অঙ্গীকার। পরে সংসদীয় সভায় সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রাম 8 সংসদ উপনির্বাচনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা 71-এ গণহত্যার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। যুবলীগের আলোচনা সভায় ইতিহাসের নৃশংসতম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিরও দাবি করেন তারা। মাহমুদ হাসানের প্রতিবেদন। 25 মার্চ রাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কালোরাত্রি স্মরণ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। এতে যোগ দেন আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। আলোচনায় আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্র ক্ষমতায় থেকে স্বাধীনতা বিরোধীরা দেশের মানুষকে মুক্তিযুদ্ধ এবং গণহত্যার সঠিক ইতিহাস জানতে দেয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যক্তির বিরুদ্ধে নয়,
দলের বিরুদ্ধে নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র। ৭১-এর মতো গণহত্যা পৃথিবীর ইতিহাসে আর কখনো হবে না। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রকৃত ইতিহাস তুলে ধরে আন্তর্জাতিক স্বীকৃতিরও দাবি জানান বক্তারা। 50টা বছর চলে গেছে, কিন্তু ৭১-এ যে বাংলাদেশে যে 30 লক্ষ মা বোন সহ সবার যে হত্যা হয়েছে, হত্যাযজ্ঞ, এই গণহত্যা, এই জেনোসাইড কিন্তু সেইভাবে সামনে আসে নাই। গণহত্যা যখন শুরু হয় ভারত, সোভিয়েত ইউনিয়ন এবং তাদের মলয়ের দেশগুলি ছাড়া সবাই কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছে। আজকে আপনি উন্নয়ন পার্টনারই বলেন আর মানবাধিকারের বন্ধুই বলেন, যাদের যাই বলুন, মূল বিষয় বাংলাদেশের গণহত্যাকে সবাই সমর্থন করেছে। বাংলাদেশকে ব্যর্থ করতে পশ্চিমা দেশগুলোর সহায়তায় বিএনপি জামাত ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। ধিক্কার জানায় বিএনপি নামক ওই তথাকথিত বিরোধী দলকে, যারা যুদ্ধপরাধীদের সাথে আতাত এবং আপোষ করে তাদের হাতে পতাকা তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের চরম অপমান করেছে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ৭১-এ ৩০ লাখেরও বেশি বাঙালি গণহত্যার শিকার হয়েছে। এখন পর্যন্ত ৪,০০০-এর বেশি বধ্যভূমি চিহ্নিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ আয়োজিত গণহত্যা দিবসের আলোচনায় এসব তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। এছাড়া ২৫ মার্চের বর্বরতম গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান আলোচকেরা। শাকেরা আরজুর রিপোর্ট। ২০১৭ সালের ১১ই মার্চ জাতীয় সংসদে প্রস্তাব পাশ হওয়ার পর থেকে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। গণহত্যা দিবসের সম্প্রতি বাংলাদেশের এই আলোচনায়ও উঠে এলো আন্তর্জাতিক স্বীকৃতির দাবিটি। 18 কোটি মানুষের দাবি হওয়া উচিত আজ গণহত্যার স্বীকৃতির পক্ষে, দল মত নির্বিশেষে ঐকমত্যে পৌঁছানো এবং একসাথে কাজ করা। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি যাতে না মেলে তার পেছনে দেশি বিদেশি শত্রু, সাম্রাজ্যবাদী শক্তি, রাজাকার আলবদররা তৎপর বলে জানান বক্তারা। আজকে যারা বাংলাদেশে বসে প্রগতিশীলতার নাম ধরে বাংলাদেশে বিতর্কিত করতে চান, তাদেরকে চিহ্নিত করার জন্য খুব বেশি প্রয়োজন। দাবিটুকু বিশ্ব সম্প্রদায়ের কাছে একেবারেই মনে হচ্ছে একটা নগণ্য একটা বিষয়। সাম্রাজ্যবাদী দেশগুলো বলেছে যে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি। পুতিনের বিরুদ্ধে যদি একটা গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে, তো তাহলে এদের বিরুদ্ধে হবে না কেন? সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, গণহত্যা নিয়ে কাজ করছে সরকার, চলছে গবেষণা। সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, এই দুই পরাশক্তিই কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। সেই জন্য বিষয়টি নিয়ে আমরা যখন আন্তর্জাতিক পর্যায়ে যাই, তারা এটার একটি বাধা হয়ে দাঁড়ায়। এখনও এটি গবেষণা চলছে এবং আমরা বদ্ধমূল চিহ্নিত করছি। কাজেই সংখ্যা নিয়ে যে কথাটি বলা হয়, আমার মনে হয় সংখ্যাটি আমাদের 30 লাখেরও বেশি হওয়ার কথা। আরও তথ্য উপাত্ত ও বই অনুবাদ করে গবেষণাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। ইংরেজিতে পারবো, অনেক ভাষায় আমরা আশা করি অনুবাদ করে দিতে পারবো। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের বিচার বিভাগের যোগ্যতা ও সততা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। এছাড়া দেশটির সাম্প্রতিক প্রতিবেদন বাংলাদেশের নির্বাচন সামনে রেখে করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের গণতন্ত্র, ভোট, বিচার ব্যবস্থা সহ মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের এই সংবাদ সম্মেলন। বাংলাদেশের সংবিধান একজন প্রধানমন্ত্রীকে যেটুকু ক্ষমতা ব্যবহারের সুযোগ দিয়েছে, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সংবিধানের আলোকেই তার ক্ষমতা ব্যবহার করছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে প্রতিবেদনে যে পর্যবেক্ষণ তা যথাযথ নয় বলে মনে করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। ইউএন চার্টারে কিন্তু প্রত্যেকটা দেশের মর্যাদা কিন্তু সমান। এখানে কোনো দেশের অন্য দেশের বিষয়ে, আভ্যন্তরীণ বিষয়ে, রাজনৈতিক কিংবা সাংবিধানিক কোনো বিষয়ে হস্তক্ষেপ করার কথা নয়। এটা কিন্তু এক ধরনের, আমি বলবো, মার্কিন যুক্তরাষ্ট্রের যে এল্ডার ব্রাদারলি একটা অ্যাটিটিউড তারা বিভিন্ন দেশের উপর তারা করে যাচ্ছে। অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার শক্তিশালী। বর্তমান নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান বক্তারা। হাইকোর্টের জজ এবং আপিলের ডিভিশনের জজ হিসেবে আমি বিচার কার্য পরিচালনা করছি। আমি দেখেছি এই বাংলাদেশের বিচার বিভাগের কোনো
যোগ্যতা এবং সততা সম্পর্কে কোনো প্রশ্ন নাই এবং নিরপেক্ষভাবে এই বিচার বিভাগ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে শ্রম অধিকার বিষয়ে প্রতিবেদনে দেয়া বিষয়টি সরকারকে বিবেচনা করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ব্রয়লার মুরগির দাম নির্ধারণ হলেও বাজারে খুব একটা প্রভাব পড়েনি। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর বাজারে বিভিন্ন পণ্যের গুণাগুণ পরীক্ষা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সহকর্মীদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। ব্রয়লার মুরগির অযৌক্তিক দাম বৃদ্ধির কারণে বৃহস্পতিবার 4 বড় কোম্পানিকে তলব করে ভোক্তা ও সংরক্ষণ অধিদপ্তর। সেখানেই খামার থেকে প্রতি কেজি মুরগি 195 টাকায় বিক্রির ঘোষণা দেয় তারা। দুদিন পার হলেও খুচরা বাজারে এখনও খুব একটা প্রভাব পড়েনি। শনিবার বিভিন্ন বাজারে মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামেই। এদিন নিউ মার্কেট কাঁচাবাজার এলাকায় অভিযানে নামে ভোক্তা অধিকার। বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা পেলেও কাঁচাবাজারের একটি দোকানে ক্রয় মূল্যের রসিদ না থাকায় জরিমানা করা হয়। অলিগলির যারা দোকান তারা যদি আপনাদের কাছে অতিরিক্ত মূল্য হাঁকায়, ভোক্তাদের উদ্দেশ্যে আবারও বলছি, আপনারা যদি কেউ লেবুর হালি 80 টাকা চায়, 100 টাকা চায়, এই রকম যদি হয়ে থাকে, আপনারা তার কাছে রসিদ চাইবেন বিক্রয়ের। তিনি যদি বিক্রয়ের রসিদ না দেন, আপনারা এটা অডিওতে রেকর্ড করতে পারেন, ভিডিও করতে পারেন। সে অডিও বা ভিডিও রেকর্ড সহ ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করবেন। আমরা এইটুকু অন্তত আশ্বস্ত করতে পারি সকল ভোক্তাকে, প্রত্যেকটা অভিযোগের আমরা শুনানি নিব এবং শুনানি অন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক যেভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রমজানের দ্বিতীয় দিনে বাজারে ল্যাব বসিয়ে পণ্যের ভেজাল পরীক্ষা করেছে বিএসটিআই। মিরপুরের শাহ আলী বাজারে অভিযান চালিয়ে মাছ, মাংস, ফল ও খোলা মশলার নমুনা পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় মাছে ও ফলে ফরমালিনের অস্তিত্ব পায়নি বিএসটিআই। দীর্ঘ কয়েক বছর যাবত এটা টেস্ট করছি, আমরা ফলে ফরমালিন পাইনি। প্রথম দিকে হয়তো কোনো ব্যবসায়ীরা না বুঝে দিয়েছে, কিন্তু এখন কোনো ব্যবসায়ী ফলে ফরমালিন দেয় না। আমরা এইমাত্র টেস্ট করলাম, যদি এখানে ফলে ফরমালিন থাকতো, মিশানো ফরমালিন থাকলে এখানে একটা রিংয়ের মতো পড়তো, যেহেতু রিংয়ের মতো পড়েনি, তার মানে এই ফলমূলে ফরমালিন নাই। এদিকে বেইলি রোডে ইফতারের খাবারে কোনো ভেজাল পায়নি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তবে খাবার তৈরি ও পরিবেশনে পরিচ্ছন্নতার বিষয়ে দোকান মালিকদের সতর্ক করা হয়েছে। আমরা পোড়া তেলের বিষয়টা জোরদার করছি এবং আমাদের সাথে অলিও কিটের মাধ্যমে আমরা পোড়া তেলটাও পরীক্ষা করছি যাতে পোড়া তেল না পাওয়া যায়। আর ফুডে যদি কোনো কালার আমরা সন্দেহজনক পাবো, আমরা সেটা নিব স্যাম্পল পরীক্ষার জন্য। এই সব জিনিসগুলো আমরা বেশি জোর দিচ্ছি। এছাড়া বিভিন্ন দোকানে ওজন মাপার যন্ত্রও পরীক্ষা করেন কর্মকর্তারা। পণ্যের দাম লেখা আছে কিনা তা যাচাই করেন তারা। রমজান মাস জুড়ে চলবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুবাইয়ে আরাফ খানকে আটকের কোনো তথ্য নেই, ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বেড়েছে বিদেশি কূটনীতিকদের কদর, বৈঠক ভোজে রাজনীতিতে নতুন মাত্রা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খানকে দুবাইয়ে আটকের কোনো তথ্য নেই বাংলাদেশ পুলিশের কাছে। তবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এসব কথা জানান। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন রবিউল ইসলাম ওরফে আরাফ খান। বহুবার নাম বদল করা এই আরাফ খান রাজধানীর বনানীতে পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলার আসামি। হত্যা মামলা থেকে বাঁচতে ভারতে পালিয়ে গিয়ে সেখানে বিয়ে করে আরাফ খান। পরে ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাই যায়। সম্প্রতি আলোচনার ঝড় উঠলে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় উঠে আসে নাম। সকালে রাজধানীতে কানাডার ইউনাইটেড নেশন অফিসের সঙ্গে ড্রাগ অ্যান্ড ক্রাইম নিয়ে যৌথ আলোচনার আয়োজন করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।
আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আরাব খানকে ফিরিয়ে আনা প্রসঙ্গে কথা বলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আমাদের সাথে যোগাযোগ আছে, আমরা তো তথ্য দিয়েছি, এই জন্যই তো ইন্টারপোল থেকে রেড নোটিশ ইস্যু হয়েছে। এটা আমাদের কাছে এই পর্যন্ত সর্বশেষ তথ্য। আরব যেহেতু ভারতের নাগরিক, তাকে দেশে ফিরিয়ে আনতে কোনো জটিলতা তৈরি হবে কিনা? ভারতীয় পাসপোর্টে গিয়েছে সে, যেহেতু বলা হচ্ছে। আমরা এটা নিয়ে কাজ করছি, এখনই তো আমরা পুরো জিনিসটা বলতে পারবো না। পুলিশের হাতে আরব আটক, এটা আসলে আপনাদের, আমার কাছে এই ধরনের কোনো তথ্য এখনো নেই। এছাড়া রাজধানীর একটি হোটেল থেকে সম্প্রতি 53 জনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ প্রধান বলেন, আইন মেনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একটা মামলা হয়েছে, আপনি এফআইআর দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের মামলা দেওয়া হয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। হঠাৎ করেই যেন দেশের রাজনীতি কূটনৈতিক পাড়ামুখী হয়ে গেছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল কূটনীতিকদের সাথে একের পর এক বৈঠক করলেও দুই দলের নেতারাই দাবি করছেন তারা কূটনীতিকদের কাছে দৌড়ান না, কূটনীতিকরাই তাদের কাছে আসে। আতিক রহমান পূর্ণিয়ার রিপোর্ট। গেল কয়েক মাস ধরে বাংলাদেশের আগামী নির্বাচন, মানবাধিকার, দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে বিশ্বের প্রভাবশালী ও ধনী দেশগুলো লাগাতার কথা বলে যাচ্ছে। এর মাঝে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নকে গুরুত্ব দিয়ে তাদের প্রতিনিধিদের সাথে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক বৈঠক হয়েছে। সবশেষ গত 16 মার্চ ভারতীয় হাইকমিশনে বিএনপির নৈশভোজ এবং 22 মার্চ মার্কিন রাষ্ট্রদূতের সাথে আওয়ামী লীগের মধ্যাহ্নভোজ রাজনীতির মাঠে নতুন করে আলোচনার খোরাক যোগায়। যদিও দুদলের নেতারাই বলছেন তারা নিজ থেকে নির্বাচন নিয়ে কারো কাছে ছুটোছুটি করছেন না। পাড়া থেকে কোনো দূতাবাস যদি দাওয়াত দেয়, তাহলে সেখানে যাওয়াটা অপরাধের না, বা তাদের যদি আমরা আমন্ত্রণ জানাই সেটা অপরাধের বিষয় না। এটা কারো কোনো ভূমিকা নিয়েই আমরা কি বলে যে আশ্বস্তও না, আমরা নিরাশও না। আমরা এই দেশের মানুষের সমর্থনটাই আমাদের কাছে বড় বিষয়। আমাদের যারা ডোনাররা আছে, আপনি যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, রাশিয়া, চীন, আপনি যে দেশই বলেন না কেন, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবনা জানতে চায়, তাদের আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, বা আমরা যেটা 27 দফা দিয়েছি রাষ্ট্রের কাছে অলরেডি, যেটা আমরা পেশ করেছি, সেটা জাতীয় বা আন্তর্জাতিকভাবে তারা জানতে চায় যে এটা বাস্তবায়ন কিভাবে হবে। বিভিন্ন কারণেই বিএনপির সাথে তারা কথা বলে। দ্বিতীয়, তারা জানতে চায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী দিনে সরকার গঠন করে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি কি সংস্কার করবে, কিভাবে এখন যেগুলো ঘটছে এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে বিএনপি কি করবে, সেটা তারা জানতে চায়। যুক্তরাষ্ট্রের পাশাপাশি দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত ও আগ্রহের দেশ ভারত। যদিও ভারতের সাথে বিএনপি তাদের কোনো দূরত্ব স্বীকার করে না, আর আওয়ামী লীগের দাবি প্রতিবেশী দেশটির সাথে আছে ঐতিহাসিক সম্পর্ক। খারাপ ছিল না কখনোই। আপনি যদি জানতে চান আগে খারাপ ছিল, আমি খারাপের কোনো কিছু দেখি না। হ্যাঁ, আগে না, শুনেন, কোনো দেশের সাথে সম্পর্ক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে, বজায় রাখবে, ভবিষ্যতেও রাখবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টা একেবারেই নির্বাচন কেন্দ্রিক না। এটা আমাদের একটা ঐতিহ্যগত এবং বলবো যে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে তাদের সাহায্য সহযোগিতা, আমাদের সেদিনকার সেই মুক্তিযুদ্ধে যে করেছিল, ঐতিহাসিকভাবে তাদের সাথে আমাদের সেই একটা বন্ধুত্বের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে দুই দলের নেতাদের আছে বিপরীতমুখী বক্তব্য। যে আমেরিকার সাথে আমাদের সম্পর্কের চির ধরছে ব্যাপারটা, এটি একটি মুখরোচক গল্পের মতো। আমেরিকা একটা মহাশক্তিধর দেশ, সুতরাং তাদেরকে আমরা অনুরোধ করব যে বাংলাদেশের মানুষের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলনটার উপরে তারা শ্রদ্ধাশীল থাকবে। ভারতের সাথে বিএনপি সম্পর্ক খারাপ, এই পারসেপশনটা তৈরি করতে চায় আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ ভাবে যে এই পারসেপশন তৈরি করতে পারলে তাদের কোনো একটা বেনিফিট তারা পায়, কিন্তু যেটা বাস্তবতা কিন্তু সেটা নয়।
মুক্তিযুদ্ধের সময় থেকে আওয়ামী লীগের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিএনপির ভারত বিরোধিতার রাজনীতি আলোচনার টেবিলে আগ্রহের বিষয় হিসেবে সবসময় রয়ে গেছে। আতিক রহমান পূর্ণিয়া, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপিকে পাকিস্তানের দালাল আখ্যা দিয়ে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় আরও বলেন বাংলাদেশের সকল অপশক্তির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির মুখপাত্র হচ্ছে মির্জা ফখরুল। যারা পাকিস্তান আমলে ভালো ছিল বলে তারা আসলে পাকিস্তানের সেবাদার, আসলে তারা পাকিস্তানের দালাল। এই দালালদের প্রতিহত করতে হবে। বিএনপিকে নির্বাচন কমিশনের সংলাপের আমন্ত্রণ আওয়ামী লীগের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন নির্বাচন করতে নতুন নতুন কৌশল করছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হবে বলে জানান বিএনপি মহাসচিব। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে বলেন সরকার প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এর মধ্যে সম্পন্ন হয়েছে সৌধ চত্বরের শোভাবর্ধন কাজ। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা শেষ করেছেন চূড়ান্ত মহড়া। থাকছে 4 স্তরের নিরাপত্তা। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করা, রঙিন ফুলের গাছ লাগানো সহ লেক সংস্কার ও লাইটিংয়ের কাজ শেষ। রং তুলির আঁচড় লেগেছে পুরো সৌধ জুড়ে। লাল, নীল, হলুদ রঙের বাতিতে ঝলমল করছে চারদিক। স্বাধীনতা দিবস সামনে রেখে প্রায় 1 মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন গণপূর্ত বিভাগের 65 জন সহ শতাধিক কর্মী। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিতে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা চূড়ান্ত মহড়াও শেষ করেছেন। 26শে মার্চের প্রথম প্রহর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমাদের সাদা পোশাকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, অন্যান্য সংস্থাগুলো কাজ করছে সেই দিনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে। এর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা কাজ করছি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলের নেতাদের শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। সমর ইসলাম, একুশে টেলিভিশন। স্বাধীনতার পর প্রায় 30 বছর উল্টো পথে হাঁটা বাংলাদেশ বর্তমানে বিশ্বের কাছে উন্নয়ন আর সংগ্রামের রোল মডেল। 35তম বৃহৎ অর্থনীতির দেশের তকমার পাশাপাশি দ্রুত বর্ধনশীল দেশগুলোর শীর্ষে এখন বাংলাদেশ। অর্থনীতিবিদরা বলছেন বর্তমান উন্নয়ন অগ্রগতির সবই হচ্ছে জাতির পিতার দেখানো পথেই। স্বাধীনতার মাস নিয়ে 21শে স্পেশালে আদিত্য মামুনের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সুজলা সুফলা বাংলার বুক জুড়ে কেবল রক্ত আর ক্ষতচিহ্ন। পাকিস্তানি দখলদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের সাক্ষ্য প্রতি ইঞ্চি মাটিতে। সেই রক্তভেজা প্রান্তর পেরিয়ে সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। কিভাবে বাংলাদেশ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের চেয়েও সামাজিক অর্থনৈতিক সূচকে এগিয়ে যাচ্ছে, এর পেছনে কোন মহত্তম ভূমিকা? স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনে কাজ করা এই অর্থনীতিবিদ তুলে ধরছেন সেই ফিরিস্তি। ব্যাংকে অর্থ ছিল না, বৈদেশিক মুদ্রার যে তহবিল, সেই তহবিলে কোনো অর্থ ছিল না। কিন্তু বঙ্গবন্ধু তো সেই যে তার যে নেতৃত্বের গুণ, তিনি এই বাংলাদেশকে জানতেন আগের থেকে ভালো করে
যুদ্ধের পরে যে ঘটনাগুলো খুব সহজেই তিনি সেটা বুঝতে পারলেন যে কী হয়েছে এবং কী করতে হবে। বাংলাদেশের সাথে স্বাধীন হওয়া অন্য দেশগুলো যেখানে থুকছে সেখানে কিভাবে বাংলাদেশ তরতর করে পার হয়ে যাচ্ছে সীমাবদ্ধতার সব সিঁড়ি, এমনকি সেই পাকিস্তান যারা বাংলাদেশকে শোষণ করেছিল তাদের চিত্রই বা কি। और आज देख लें बांग्लादेश जिसको लोगों ने यहाँ जब अलहदा हुआ तो उन्होंने कहा जी बहुत बोझ पड़ा हुआ था पाकिस्तान पे, ईस्ट पाकिस्तान, आज वो पाकिस्तान से आगे निकल गया। 2008 সালের নির্বাচনী ইশতেহার, সেখানে একটা লক্ষ্য নির্ধারণ করা হলো। লক্ষ্যটা হলো যে এদেশে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র তৈরি করা হবে, যেটা বঙ্গবন্ধুর দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর যে সংকল্প, যে দর্শন, তার সঙ্গে একেবারে হুবহু মিলে যায়। আমরা তখন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো অর্জন করার কথা, আমরা খুব ভালো করেই শেষ অর্জন করলাম সেগুলি। আজকের বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো কিংবা প্রাতিষ্ঠানিক ভিত্তির মূলে রয়েছেন জাতির পিতা আর তার মানুষ ঘনিষ্ঠ স্বপ্ন। তার রাজনৈতিক দর্শন, তার ব্যক্তিগত দর্শন, তার জীবন দর্শন আমি মনে করি মানুষকে কেন্দ্র করে, মানুষের কল্যাণ। তো সেই জায়গা থেকে তিনি তার নেতৃত্ব দিয়েছেন যাতে দেশকে আবার পুনর্গঠন করা যায়। জাতির পিতার দেখানো পথে স্বাধীনতার মূলনীতি মেনে চলেই 2041 সালের বাংলাদেশ হবে উন্নত দেশ, এমন আশা এই অর্থনীতিবিদের। এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হচ্ছে, তারপরে মাথাপিছু আয় বাড়ছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জমি নিয়ে মামলা করায় সিরাজগঞ্জে 4 কৃষক পরিবার এক ঘরে, বাড়ি ছাড়া করার হুমকি। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। মৃত্যু পুরাণ শিরোনামে নতুন প্রজন্মের কাছে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। অপারেশন সার্চলাইটের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গুলি চালানোর ইতিহাস তুলে ধরা হয়েছে এই কর্মসূচিতে। গল্লামারে বধ্যভূমির উপর দাঁড়িয়ে আছে খুলনা বিশ্ববিদ্যালয়। 71-এ এখানকার রেডিও স্টেশন ভবনে মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্মম নির্যাতন করে হত্যার পর ময়ূর নদে ফেলে দেয়া হতো। মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী হিসেবে বিশ্ববিদ্যালয়ে এই বধ্যভূমির স্মৃতি ধরে রাখতে চারুকলা অনুষদের এই আয়োজন। দেশের সবচেয়ে বড় ড্রেজিং প্রকল্প পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল অ্যান্ড মেইনটেন্যান্স ড্রেজিং সফলভাবে সম্পন্ন হয়েছে। কাল মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে বন্দর কর্তৃপক্ষের কাছে চ্যানেলটি হস্তান্তর করবে বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং কোম্পানি। ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেলের গভীরতা 10.5 মিটারে উন্নীত হয়েছে, যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গভীর। এর ফলে বড় মাদার ভেসেল সহজে প্রতিনিয়ত বন্দরে প্রবেশ করতে পারবে। জমি উদ্ধারে মামলা করে গ্রাম্য মাতবরদের রোষানলে পড়েছে সিরাজগঞ্জ উল্লাপাড়ার তেবাড়িয়ার 4 কৃষক পরিবার। তাদের একঘরে করে রেখেছে জমি দখলদাররা। বাজার সদাই থেকে শুরু করে ওষুধও কিনতে দেয়া হচ্ছে না। গেল 1 সপ্তাহ ধরে চলছে এমন অবস্থা। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। উল্লাপাড়ার চলন বিলাঞ্চলের তেবাড়িয়া গ্রামের 866 শতক জমির মালিক মৃত শীতল প্রামাণিকের 4 ছেলে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী জিন্না সরকার সহ গ্রাম্য মাতব্বররা দখল করে চাষাবাদ করে আসছে। এ নিয়ে 30 ফেব্রুয়ারি আদালতে মামলা করেন ভুক্তভোগীরা। এ কারণে 18 মার্চ গ্রাম্য মাতব্বররা সালিশ বসিয়ে 2 লাখ টাকা জরিমানা করে তাদের একঘরে করার ঘোষণা দেন। গ্রামের লোক বের দেয় না, কারোর বাড়িতে বের দেয় না, আমার সাথে কেউ কথা বলে না, দোকানদাররা মাল পানি দেয় না। বারবার কেস করছি, কেস করার ফলে এরকম আমার চাপ দিছে। আজ পর্যন্ত চাপের পর আছেই। ঘরের বাইরে বাজারঘাট তো দূরের কথা, মুমূর্ষু শিশুর জন্য ওষুধও কিনতে দিচ্ছেন না মাতব্বররা। হুমকি দেয়া হয় ঘর ছাড়া করার। ছোট বাচ্চা ওষুধের লেগে যাওয়া লাগবে, তা আমার বাড়ির বাহির হবে দিচ্ছে না, আমি সিজারের রোগীর ওষুধ আনতে পারতেছি না। আজম প্রামাণিক, সামাদ মাস্টার, ফরিদ, ফরহাদ, জিন্না, এরকম আরও অনেকে মনে করেন যে আমাদের গ্রামেকে একঘরে করে দিয়ে আমাদের বাড়ি থেকে বের করার জন্য নিষেধ দিচ্ছে। তারা ধরেন যে ঘর গ্রাম এসে আমার এখন কি দাম কি দেয়, যে আগারে গরু বাছুর নিয়ে যাবো, আগারে শস্য ধান যা নিয়ে যাবো।
একঘরে করার কথা অকপটে স্বীকারও করলেন মাতব্বররা। পুলিশ নিয়ে আসতেছে, এখন বলতেছে আটক দিচ্ছে, আসলে আটকে তারা মানতেছে না, আটক অমান্য করেও তারা চলে গেছে পুলিশের দিকে। আমার কথা মানেনি তো কাম করছি আমরা, সত্যি কথা। এমন অনাচার রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন স্থানীয়রা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আঞ্চলিকভাবে সালিশি বৈঠক করতে হলে সরকারের নীতিমালা অনুযায়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে করতে হয়, এগুলো তাদের জানতে হবে। যদি এর বাইরে অন্যায়ভাবে কেউ সালিশ করে কোনো পরিবারকে একঘরে করে তাদের সম্মান বিনষ্ট করে থাকে, তাদের শাস্তি হওয়া উচিত। কখনোই একটা স্বাধীন দেশে কেউ কাউকে ওইভাবে একঘরে করে রাখার মতো কোনো অধিকার কারণ নাই। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। একটু কাইন্ডলি যদি মৌখিক বা লিখিতভাবে আপত্তি দিতে বলেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। রত্না জামান, 21 টেলিভিশন। আফগানিস্তানকে 51 রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। টানা 2 হারে আসর শুরু করেছিল বাংলাদেশের যুবারা, তবে তৃতীয় ম্যাচে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে তারা। এই জয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল ইয়াং টাইগার্সরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে খেলতে ওই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাদের। আবুধাবিতে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া 292 রানের লক্ষ্যে আফগানরা থামে 241 রানে। 8টি 4 ও 1টি ছক্কায় 87 রানের দারুণ ইনিংস খেলেন আহরার আমিন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 25 মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ দেশ করতে বদ্ধপরিকর সরকার। 71-এ গণহত্যার ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল, 4500 বৌদ্ধভূমি চিহ্নিত। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন একপেশে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছেন বিশিষ্টজনেরা। ঘোষণার 2 দিন পরও কমেনি ব্রয়লার মুরগির দাম, বাজার মনিটরিংয়ে সরকারি বিভিন্ন সংস্থা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।